বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই মুহূর্তে আশা রাখি ভালো আছো। যে যেখানেই থাকো না কেন, অবশ্যই সুস্থ আছো এবং নিরাপদে আছো, ঘরে আছো। দেখো, করোনাকালীন সময়ের আমরা অতিক্রম করেছি। আমরা তারপরেও যথারীতি আমাদের নিয়মিত ক্লাসে আহ, উপস্থিত হয়েছে। আমরা নিয়মিতভাবে ক্লাস শুরু করেছি সংক্ষিপ্ত রুটিন অনুসারে আমরা বলতে পারি। তারপরে আমরা নিয়মিত কার্যক্রমের পাশাপাশি অনলাইন কার্যক্রমটি চালু রেখেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাইলে আমাদের এই যে পেজটি রয়েছে, চালদিয়া উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসরুম, এই পেজের সঙ্গে যুক্ত থেকে তোমাদের পছন্দের ক্লাসগুলো আমাদের সঙ্গে আহ, থেকে তোমরা যুক্ত থেকে দেখতে পারো। পাশাপাশি আরো একটি কথা বলে রাখি যে আহ, তোমরা ক্লাসগুলোকে বেশি বেশি শেয়ার করবা এবং তোমাদের যারা সহপাঠী রয়েছে তাদেরকে আহ, ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই উদ্বুদ্ধ করবা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসের সারাটা সময় জুড়ে আমি তোমাদের সঙ্গে যুক্ত থাকব। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, কৃষি বিজ্ঞান, জালদিয়া উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সদর, রাজবাড়ী। আহ, আজকের যে শ্রেণী কার্যক্রমের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে, তোমাদের দেখো তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে আমাদের অনলাইন কার্যক্রম আমরা আজ পরিচালনা করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, ছবিগুলো দেখে মূলত তোমরা কি বুঝতে পারছো বলো তো? একটা বিষয় এখানে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই, তাই না? এখানে দেখো, যদি আমরা বলে থাকি এখানে একজন শিল্পী হাত দিয়ে ছবি অঙ্কন করছে, তাই না? একটা আর এদিকে একটা মেয়েও দেখো একটা সুন্দর একটা ছবি করছে। তোমাদের মতো হয়তো কোনো শিক্ষার্থী সুন্দর একটা ছবি আর্ট করছে হাত দিয়ে, এবং এক্ষেত্রে রং ও তুলির ব্যবহার করেছে। কিন্তু এদিকে যদি দেখো, এটাও কিন্তু ছবি আঁকা ছবি, এটা কিন্তু হাতে আঁকা ছবি নয়। এটা হচ্ছে তোমাদের মূলত কম্পিউটার প্রোগ্রাম অর্থাৎ কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে অঙ্কিত কোনো ছবি বা আঁকা কোনো ছবি, যেমন মুজিব শতবর্ষ লঘুটা করা হয়েছে, তাই না? এখানে দেখো বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যেটা হচ্ছে, সে একটা লঘু করেছে, এটাও কিন্তু কম্পিউটার দিয়ে মূলত করা হয়ে থাকে। তো দেখো, আমরা যদি বলে থাকি সরকারি ছবি একটা রং তুলি দিয়ে আঁকা ছবি, আর একটা হচ্ছে কি বলতো শিক্ষার্থী বন্ধুরা, আর একটা হচ্ছে সফটওয়্যার ব্যবহার করে আঁকা ছবি। এই যে এখানে যে কাজগুলো তোমরা একটু দেখো, উপরে যে কাজগুলো এখানে করা হয়েছে, কোন সফটওয়্যার ব্যবহার করা হয়েছে বলো তো? হ্যাঁ, তোমরা অবশ্যই বলতে পারো। উপরে যে কাজগুলো করা হয়েছে, মূলত এই কাজগুলো করার জন্য কম্পিউটারের ব্যবহার করা হয়েছে। কম্পিউটারের প্রযুক্তি ব্যবহার করে মূলত এই অর্থাৎ সফটওয়্যার ব্যবহার করে মূলত এই কাজগুলো করা হয়েছে। সেটা ভিজিটিং কার্ডই বলো, বা ব্যানার ডিজাইন বলো, বা লোগো ডিজাইন বলো, যেটাই বলো না কেন, মূলত এগুলো সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। কোন সফটওয়্যার বলো তো? অ্যাডোবি ইলাস্ট্রেটর। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আহ, মনোমান তোমরা করতে পারছো যে আমরা আজকে মোটামুটি কোন বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, বা কোন সাবজেক্ট আমরা আজকে পড়াতে যাচ্ছি, তোমরা অবশ্যই ইতিমধ্যে অনুমান করে ফেলেছো। হ্যাঁ, আমরা আজকে পড়াতে যাচ্ছি, অর্থাৎ আমাদের আজকের আহ, পাঠটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমার সঙ্গে যুক্ত থেকো। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে আহ, বিস্তারিত ইনশাল্লাহ জানতে চেষ্টা করব। দেখো, উম, এখানে আহ, আজকের অনলাইন কার্যক্রমের যে শিখন ফলের বিষয়গুলো রয়েছে, এখানে চারটে শিখন ফল নিয়ে আমরা মূলত আলোচনা করব, আজকের শ্রেণী কার্যক্রমটি পরিচালনা করব। এর মধ্যে এক নম্বর শিখন ফলটি থাকবে ইলাস্ট্রেটর কি তা বলতে পারবে। অর্থাৎ আজকের অনলাইন শ্রেণী কার্যক্রম শেষে ইলাস্ট্রেটর কি সেটা তোমরা বলতে পারবা। ইলাস্ট্রেটর প্রোগ্রাম খোলার পদ্ধতি, এখানে খোলা বলতে ওপেন করার পদ্ধতি, অর্থাৎ একটা ইলাস্ট্রেটর প্রোগ্রাম কিভাবে ওপেন করা হয়ে থাকে সে বিষয়টি আমরা ব্যাখ্যা করব। তৃতীয়ত, যদি দেখো ইলাস্ট্রেটরের নতুন ফাইল খোলার পদ্ধতি বর্ণনা করতে পারবা। অর্থাৎ একটা ইলাস্ট্রেটরে যখন একটি নতুন ফাইল খুলবা, এখানে প্রোগ্রামটা অর্থাৎ সফটওয়্যারের কথা বলা হয়েছে, তাই না? সফটওয়্যার ওপেন করার পদ্ধতি বলা হয়েছে। অপরদিকে যদি দেখো তোমরা, এটা যে নতুন ফাইল খোলার পদ্ধতি, অর্থাৎ একটা সফটওয়্যার দেওয়ার পরে নতুন একটি ফাইল ক্রিয়েট করতে হয় কিভাবে, সেই পদ্ধতিটা বর্ণনা করতে পারবা। ইলাস্ট্রেটর নতুন ফাইল সংরক্ষণ করতে পারবা। সংরক্ষণ বলতে তোমরা আমরা যেটাকে সেভ বলে থাকি, তাই না? আমরা আজকে এটাও করতে পারবো। তো সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি আজকে ইলাস্ট্রেটরের অনেকগুলো কাজ সম্পর্কে একটু ধারণা পেতে যাচ্ছি। দেখো এখানে
আমরা যদি শুরুতেই বলে থাকি অ্যাডোবি ইলাস্ট্রেটর কি, তাহলে আমরা দেখো তোমরা বলবো অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে মূলত ছবি আঁকা, নকশা প্রণয়ন করা, লোগো তৈরি করা এবং অন্যান্য ডিজাইন তৈরি করার জন্য আধুনিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়ে থাকে মূলত ছবি আঁকা, নকশা প্রণয়ন করা, লোগো তৈরি করা, এই জাতীয় কাজের জন্য মূলত এই সফটওয়্যারটি আমরা ব্যবহার করে থাকি। তোমরা অনেকেই অনেক ভার্সন ইউজ করো বর্তমানে। যে ইলাস্ট্রেটর গুলো রয়েছে তার বিভিন্ন রূপ রয়েছে, এই রূপগুলো মোটামুটি আপডেট করেছে, তাই না? আপডেট সফটওয়্যার গুলো তোমরা ব্যবহার করবা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটা একক কাজ থাকবে। হ্যাঁ, তোমরা অবশ্যই পারবা। অ্যাডোবি ইলাস্ট্রেটর কি বলো তো? অ্যাডোবি ইলাস্ট্রেটর কি? হ্যাঁ, অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা কম্পিউটার প্রোগ্রাম যেটা মূলত ছবি আঁকা, নকশা প্রণয়নের জন্য ব্যবহার করা হয়ে থাকে। অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ কি বলো তো দেখি? অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ হচ্ছে কি, বিভিন্ন লোগো ডিজাইন করা, ব্যানার ফেস্টুন করা, বিভিন্ন কাজ করা, অর্থাৎ পেইন্টিং এর বিভিন্ন কাজ মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রাম খোলার যে পদ্ধতিটা রয়েছে, আমরা আজকে সেই পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। দেখো, এটা হচ্ছে আমাদের কম্পিউটারের ডেস্কটপ। ডেস্কটপের যে মূল পেজটা সেটা দেখানো হয়েছে। এখানে এই যে একটা দেখো, এই যে বাটন রয়েছে, যেখানে চার খোপ করা, চার অর্থাৎ তোমার কি বলে এটাকে, আয়ত আকৃতির দেখা যাচ্ছে, তাই না? একটা আয়তকার ঘরের চারটে ভাগে বিভক্ত করা হয়েছে। এটাকে বলা হয়ে থাকে মূলত স্টার্ট বাটন। যখন তুমি স্টার্ট বাটন ক্লিক করবা, তখন তোমার এই পাশে আর একটা পপ আপ চলে আসবে। এখান থেকে তোমাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা খুঁজে নিতে হবে। এক্ষেত্রে আরেকটু বলে রাখি তোমাদেরকে আমি, যদি তোমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটি খুঁজে না পাও, তাহলে তোমাদের কি করতে হবে? স্ক্রল করতে হবে। অর্থাৎ এই যে তোমাদের যে মাউসটা রয়েছে, মাউসটাকে তোমরা কি করবা? স্ক্রল করবা, এটা উপরের দিকে যাবে, দেখবা এখানে লেখা থাকবে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2017। এই যে এখানেও দেখো রয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2017। অর্থাৎ আমি আমার পিসি থেকে আহ, আহ, এই দেখিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, পিসির স্ক্রিনটা দিয়ে দেখানো হয়েছে তোমাদের। যাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে তোমরা প্রথমত কি করবা? তোমাদের কম্পিউটারটা থেকে কিন্তু প্রোগ্রামটি ইনস্টল করে নেবে। ঠিক আছে? ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে এটা তোমরা ক্র্যাক ভার্সন ইউজ করতে পারো, অথবা তোমরা লাইসেন্স কি ইউজ করে তোমরা এটা ব্যবহার করতে পারো। এক্ষেত্রে তোমাকে স্টার্ট বাটন থেকে কি করতে হবে? অ্যাডোবি ইলাস্ট্রেটর 2017 যেটা রয়েছে, এখান থেকে তোমরা এটাকে খুঁজে বের করবা। যদি তোমাদের এই প্রোগ্রামটা তোমার পিসিতে, তোমার পার্সোনাল যে কম্পিউটার রয়েছে বা ল্যাপটপ রয়েছে, সেটাতে তোমার যদি ইনস্টল করা থেকে থাকে, তো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা করতে যাচ্ছি কি, প্রথমে আমাদের কি করতে হবে? কম্পিউটার স্ক্রিনে আমাদের যে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটন থেকে আমাদের কি করতে হবে? অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লিক করতে হবে। অর্থাৎ এখানে তোমরা যদি খুঁজে না পাও, তাহলে স্ক্রল করে এটাকে নিচে উপরে করলেই অবশ্যই তোমরা পাবা। দেখো এখানে, এখন ক্লিক করলে আমাদের ইন্টারফেসটি কিন্তু ওপেন হয়ে যাবে, অথবা আর এক ভাবে ওপেন করা যায়। সেটা হলো দেখো, এই যে যে একটা বেসটা, এই যে এখানে তোমরা আহ, এই যে স্টার্ট বাটনটি রয়েছে, স্টার্ট বাটনের ঠিক অপর প্রান্ত অর্থাৎ ডান দিকে যেটা, এটাকে বলি আমরা সার্চ বার। ঠিক আছে? তো এই সার্চ বারে জাস্ট তোমরা লিখবা যে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2017। ঠিক আছে? সেক্ষেত্রে বন্ধুরা, অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখলেই তোমরা এখানে তোমাদের যে ইলাস্ট্রেটরটা রয়েছে সেটা চলে আসবে। যাই হোক, সেটার উপর আমাদের কি করতে হবে? ক্লিক করতে হবে। ওকে, এই যে দেখো অ্যাডোবি টাইপ হিয়ার টু সার্চ, অর্থাৎ এখানে তোমরা সার্চ করবা অ্যাডোবি ইলাস্ট্রেটর, এরপর অ্যাডোবি ইলাস্ট্রেটর এর উপর কি করবা? ক্লিক করবা। ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামটি ওপেন হবে। তাহলে মূলত শিক্ষার্থী বন্ধুরা, দুটো পদ্ধতিতে তোমাদেরকে আমি এটা দেখিয়েছি। তো দেখো, এইভাবে ওপেন করার পর এমন একটা ফেস, তোমাদের ইন্টারফেস তোমাদের সঙ্গে সামনে আসবে। এটাকে বলা হয়ে থাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ওপেন পেজ। ঠিক আছে? তাহলে দেখো, এখান থেকে আমরা যদি নতুন ফাইল ক্রিয়েট করতে চাই, অর্থাৎ আমরা কোনো একটা কাজ করব, কাজ করতে আমাদের অবশ্যই নতুন ফাইল ক্রিয়েট করতে হবে, তাই না? তো ওই ক্ষেত্রে আমরা কি করব? এই যে ফাইলটা রয়েছে, ফাইল, এই যে দেখো এখানে ফাইল রয়েছে, তাই না? এই ফাইল থেকে আমাদেরকে করতে হবে কি, নিউ বাটনে ক্লিক করতে হবে। যখন আমি ফাইল থেকে নিউতে ক্লিক করব, তখন আমাদের এই যে দেখো ফাইল থেকে নিউ কমেন্ট করতে হবে, অথবা কিবোর্ডের একসঙ্গে কন্ট্রোল এন, তার মানে কি কন্ট্রোল প্লাস এন। প্লাস বলতে এখানে আমরা কন্ট্রোল এবং এন কে বুঝিয়েছি, প্লাসটা বলতে একসাথে চাপাকে বোঝানো হয়েছে। তাহলে এইভাবে করবো না যে কন্ট্রোল তারপরে কিবোর্ড থেকে প্লাস তারপর এন, এইভাবে না। অর্থাৎ কন্ট্রোল আর হলো এনটা একসাথে চাপ দিতে হবে। অতঃপর কি হবে? আমাদের সামনে এমন একটা ইয়ে আসবে, পপ আসবে, সরি একটা ইন্টারফেস আসবে, যেখানে দেখবো থাকবে এখানে রিসেন্ট থাকবে, সেভ থাকবে, মোবাইল থাকবে, ওয়েব থাকবে, প্রিন্ট থাকবে, ফিল্ম ভিডিও থাকবে, আর্ট ইলাস্ট্রেটর থাকবে, এগুলো মোটামুটি অনেকগুলো থাকবে।
যেহেতু আমরা মোটামুটি এই কাজটি করব, আমরা হচ্ছে আমাদের একটা ফাইল ক্রিয়েট করব আমাদের পেইন্টের জন্য, সেহেতু আমরা কি করবো, পেইন্টে ক্লিক করব। পেইন্টে ক্লিক করার পর এখানে দেখো বিভিন্ন সাইজ থাকবে, লেটার আছে, ফোর আছে, লেগেল আছে, এ জাতীয় 3B 45, এগুলো অনেক সাইজ এখান থেকে তুমি মোটামুটি ক্রিয়েট করে নিতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের যদি মনে করো যে এর থেকে বড় সাইজ লাগবে, যে B4 এর থেকে B5 এর থেকেও বড় পেজ লাগবে, B4 এর থেকেও বড় পেজ লাগবে, ব্যানার করবা, ওই ক্ষেত্রে তোমরা কি করবা? ওই ক্ষেত্রে তোমাদের করতে হবে কি, এই যে ডান পাশের দিকে দেখো, এই যে আনটাইটেল ওয়ান, মানে একটা এখান থেকে তুমি কাস্টমাইজ করে নিতে পারবা, ঠিক আছে, ক্রিয়েট করে নিতে পারবা। কিভাবে দেখো, এখানে এই যে যেগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে যেটা বললাম, যে কোনো একটু মেনু নির্বাচন করতে হবে, অর্থাৎ ফাইল ডকুমেন্টস তৈরি করার জন্য। তো আমরা পেন্ট সিলেক্ট করলাম মেনু নির্বাচনের জন্য। এখান থেকে ডকুমেন্টস এর নাম পরিবর্তন করতে পারো। এখানে তুমি যদি এখানে দেখো আনটাইটেল ওয়ান লেখা আছে, এক্ষেত্রে তুমি যদি মনে করো তোমার এই শিক্ষা প্রতিষ্ঠানে একটি ব্যানার করবা, তাহলে তোমার স্কুলের নাম দিয়ে তুমি একটু ব্যানার 1 2 3 4 5 করে ক্রিয়েট করতে পারো। এখানে তোমার নিজের নামটি তোমরা লিখে একটা ফাইল তৈরি করতে পারো। তো অতঃপর দেখো এখানে এই যে অংশটুকু রয়েছে, এখানে ডকুমেন্টস এর আকার পরিবর্তন করার জন্য, অর্থাৎ ডকুমেন্টস কোন মাপে হবে, যেমন এখানে দেখো B5 পর্যন্ত সীমাবদ্ধ, তার মানে কি আমি B5 এর থেকে বড় কোনো ডকুমেন্টস করব। তো এই ক্ষেত্রে এখানে তোমাকে কি করতে হবে, এটা আকার পরিবর্তনের জন্য তোমাকে এখানে কি করতে হবে, পয়েন্টের জায়গা তুমি এখানে দেখো অনেকগুলো রয়েছে, পিক্সেল রয়েছে, তার ইঞ্চি রয়েছে, মিলিমিটার, সেন্টিমিটার, হ্যাঁ এগুলো রয়েছে। তো এক্ষেত্রে আমরা মোটামুটি নর্মালি আমরা ইঞ্চিটাকে সিলেক্ট করে নিই। অতঃপর যদি ইঞ্চি সিলেক্ট হওয়ার পরে যে এখান থেকে হাইট এবং ওয়াইডটা তোমরা সিলেক্ট করে নিবা, ঠিক আছে। এখন দেখো কালার মুডের কথা যদি আমরা বলি, অর্থাৎ এই যে তুমি কাজটা করবা কোন মুডে করবা, কি কালারে করবা, সেটা তোমাদেরকে কিন্তু অবশ্যই আহ দেখে নিতে হবে, যে মূলত আসলে যে আমরা যে ইলাস্ট্রেটরে যে কাজটি করব, এই কাজটি আমাদের কোন ইসে বের হবে, কালারে বের হবে, এটা কি সাদা কালো বের হবে, নাকি তোমার কালার করবা, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো একটা কথা তোমাদেরকে আমি জানিয়ে রাখি, কালার মোডে আমরা চাপ দেওয়ার পর এখানে দেখো কতগুলো কালার দেখাচ্ছে, দুইটা কালার আছে তাই না, একটা হচ্ছে CMYK কালার আর একটা হচ্ছে RGB কালার। আমরা যেমন কম্পিউটারের মনিটর বলি, আমাদের যেমন টিভি মনিটর বলি, মোবাইল মনিটর বলি, এগুলো তো এগুলোকে মূলত RGB কালার মোডে থেকে থাকে, অর্থাৎ রেড গ্রিন ব্লু হয়ে থাকে তাই না। আর এছাড়াও যদি প্রিন্টের কাজ তুমি করতে চাও, অবশ্যই তোমাকে CMYK কালার মোডে করতে হবে, ঠিক আছে। এখানে CMYK বলতে 4টে কালারের সমন্বয় হয়ে থাকে তাই না। এখানে আরেকটি কথা বলে থাকি, 4টে কালার, আর এমনি তোমাদের পেজের কালার সাধারণত সাদা হয়ে থাকে, 5টি কালারের সমন্বয় এখানে হয়ে থাকে। তো ওই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রিন্টের যদি কোনো কাজ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে CMYK মোডে করে নিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো তোমরা, এখানে ওয়াইড এবং হাইট পরিমাণ ঠিক করা যাবে, যেটা আমি বললাম যে একটা মনে করো যে 3 ফিট বাই 6 ফিট একটা, বা 3 ফিট বাই 5 ফিট একটা করবা, তুমি একটা ব্যানার তৈরি করবো। ওই ক্ষেত্রে 3 ফিট হলে তোমাকে 3 ফিট ওয়াইড, 5 ফিট হবে, হাইট হবে 3 ফিট। তো যদি এটা তোমার কি বলে ফ্লোটাবল ব্যানার হয়, আর যদি তুমি মনে করো যে না এটা তোমার কি বলে ড্রপ ডাউন ব্যানার করবা, ড্রপ ডাউন ব্যানার করলে তোমাকে ওই ক্ষেত্রে হাইটটা রাখতে হবে কম, বেশি ওয়াইডটা রাখতে হবে কম। তো যাই হোক, আমরা একটু ল্যান্ডস্কেপ একটা যদি ব্যানার করে থাকি, তাহলে ওই ক্ষেত্রে যদি আমি তিন তিন ফিটের কথা বলে থাকি, তাহলে ওই ক্ষেত্রে 3 ফিট দিলে তুমি ওয়াইড যদি 3 ফিট দাও, তাহলে ওয়াইডে 3 × 32 ইঞ্চি এখানে দিতে হবে। আর হাইট মনে করো 5 ফিট, তার মানে 5 × 60 ইঞ্চি। এক্ষেত্রে তুমি কিন্তু এটা ইউজ করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু লক্ষ্য রাখবে বিষয়টা, একটু দেখো। তো আমরা মূলত এই 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 বিষয়গুলো আমরা তৈরি করার পরে আমরা কি করব, ক্রিয়েট করব। এই যে এখানে দেখো রয়েছে ক্রিয়েট, ঠিক আছে। ক্রিয়েট বাটনে আমরা যখন ক্লিক করব, তখন কিন্তু আমাদের একটা পেজ অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। দেখো আমরা একটু ক্রিয়েট করলাম, অর্থাৎ ফাইল ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এটা করতে হবে। এই যে দেখো যখন আমরা এটা ক্লিক করব, তখন আমাদের কি হলো, নতুন একটি ফাইল এখানে ক্রিয়েট করা হয়ে গেল, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। আসসালামু আলাইকুম স্যার, আমি তো অনলাইন ক্লাসে লিখছিলাম তো একটা। স্যার আমি স্যারের সাথে কথা বলবো একটু। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, থাকবো স্যার। জি।
তো শিক্ষার্থী বন্ধুরা, সরি আসলে একটু ক্লাসের জন্য আমি আহ, পিছিয়ে পড়ে গেছি। যাই হোক, আহ, দেখো, আহ, এখানে যখন তোমরা নতুন একটি ফাইল ক্রিয়েট করলা, যখন নতুন একটি ফাইল তোমরা ক্রিয়েট করবা, ঠিক আছে, তখন তখন তোমাদের সামনে এমন একটা ফেস আসবে। এই যে দেখো, এর পাশ দিয়ে কিন্তু অনেক জায়গা রয়েছে, আর এই যে যে সাদা জায়গাটুকু রয়েছে যেটা আমরা ক্রিয়েট করেছি, তাই না, এটাকে তুমি যদি তোমার মাউস পয়েন্ট স্ক্রল করো হুইলটাকে, তাহলে তোমরা বড় ছোট করতে পারবা। আর একটু কথা বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে দেখো, আহ, এই যে যে সাদা অংশটুকু দেখতে হচ্ছে, এটাকে বলে আর্ট বোর্ড, ঠিক আছে, এটাকে বলে আর্ট বোর্ড। তো আমরা যখন ওয়ার্ড ফাইলে কাজ করি তাহলে সেটাকে বলে পেজ, আমরা যখন পাওয়ার পয়েন্টে কাজ করি তখন সেটাকে বলি স্লাইড, আমরা যখন ফটোশপে কাজ করি তখন সেটাকে আমরা কি বলি, একটা ডকুমেন্টস পেজ নিয়ে কাজ করি, তাই না। কিন্তু যখন আমরা ইলাস্ট্রেটরে যাব, তখন ওই এটাকে কিন্তু আমরা পেজ বা স্লাইড এগুলো কোনো কিছু বলবো না, আমরা এটাকে বলবো হচ্ছে, কি বলবো বলো তো, আমরা এটাকে বলবো আর্ট বোর্ড। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে বলবো কি, আর্ট বোর্ড, ঠিক আছে। তো মূলত এই আর্ট বোর্ডটা নিয়ে আমরা কাজ করব। তুমি যদি আর্ট বোর্ডের বাইরে এখানে কোনো কাজ করো, হ্যাঁ তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, তুমি অবশ্যই করতে পারো। ওই ক্ষেত্রে কি, যখন তুমি এটাকে পেন্টের জন্য পাঠাবা, তখন কিন্তু এই যে আর্ট বোর্ডের বাইরে যে অংশটুকু থাকবে বা যে লেখাগুলো থাকবে ওইগুলো কিন্তু থাকবে না, ওগুলো কিন্তু তোমার প্রিন্টের ভিতরে আসবে না। অবশ্যই তোমরা তাহলে খেয়াল করবা যে যখন আমরা কাজ করব না কেন বা কাজ করি না কেন, অবশ্যই আমরা কি করব, এই আর্টবোর্ডের মাঝে রেখে যেন কাজটি করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো দেখো, আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা জোড়াই কাজ থাকবে। কি কাজ থাকবে? ইলাস্ট্রেটরে নতুন ফাইল খোলার পদ্ধতিগুলো ধারাবাহিকভাবে লিখো। অর্থাৎ আমরা যখন একটা ইলাস্ট্রেটর নতুন একটা ফাইল ক্রিয়েট করব, তখন ওর যে কি কি পদ্ধতি অবলম্বন করে করব, এগুলো তোমরা একটু ধারাবাহিকভাবে লিখবা, ঠিক আছে। তো দেখো, তোমরা এটা লিখবা, লেখার পর অতঃপর এটা কি করবা, তোমরা সামনের যে ক্লাসটি রয়েছে তোমাদের নবম শ্রেণীতে তোমরা পড়ো, তোমরা অবশ্যই সিলেবাসটি তোমরা স্কুল থেকে পেয়েছো। তো তোমরা যারা দেখছো ক্লাস বা যারা দেখবো, অবশ্যই তোমার সামনের ক্লাসে এটা কি কি করবে, ধারাবাহিকভাবে এগুলো লিখে আনবা, আমি অবশ্যই তোমাদেরকে দেখে দেবো। এছাড়া আরেকটা অপশন তোমাদের জন্য রয়েছে, আমাদের যে লাইভ ক্লাসটি চলছে এখানে তোমাদের কমেন্ট বক্সটি ওপেন রয়েছে, চাইলে তোমরা এখানেও আমাদের জানাইতে পারো, আমাকে জানাতে পারো, অবশ্যই আমি তোমাদের সেটা দেখবো, মূল্যায়ন করবো অবশ্যই, ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা একটা ফাইল ক্রিয়েট করা শিখে গেছি, তাই না। এখন আমরা কি করব, নতুন ফাইলটি সংরক্ষণ করব। কিভাবে সংরক্ষণ করব বলো তো? হ্যাঁ তোমরা অবশ্যই বলতে পারো কিভাবে সংরক্ষণ করব, অবশ্যই অবশ্যই তোমরা বলতে পারবা। দেখো, এখানে ইলাস্ট্রেটরে নতুন ফাইল সংরক্ষণের পদ্ধতি মূলত দুইটি, তাই না। একটা তুমি সেভ, আর একটা সেভ অ্যাজ করতে পারো, আর একটা কি আছে, এক্সপোর্ট অথবা এক্সপোর্ট অ্যাজ করতে পারো। অর্থাৎ দুইটা ভাবে তুমি মূলত এটাকে সেভ করতে পারো। তো তুমি যদি যদি তুমি মনে করো সেভ করো মূল ডকুমেন্টসটা, তাহলে সেভ করলে ওই ক্ষেত্রে তোমার ডাইরেক্ট ফাইলটি সেভ হয়ে থাকবে। এক্সপোর্ট করলে তুমি এটাকে বিভিন্ন ফন্টে নিয়ে, সরি, বিভিন্ন কি বলে এটাকে, মোডে নিয়ে যেতে পারো, যেমন জেপিজি মোডে নিতে পারো, পিন করতে পারো, পিএনজি করতে পারো, তাই না, এগুলো তুমি করতে পারো। তো আমরা দুটোই দেখাবো, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এখানে দেখো, যখন আমরা সেভ অ্যাজ করবো, মনে করি যে আমরা যে আর্টবোর্ডটি করেছিলাম এটা আমাদের মূলত ফাইল মনে করো, নতুন ফাইল মনে করি এটা আমাদের মূলত ফাইল। তো এই ক্ষেত্রে যদি আমরা এটাকে করে থাকি, তাহলে দেখো এখানে আমাদের ফাইল থেকে সেভ অ্যাজ, এই যে সেভ অ্যাজ রয়েছে, সেভ অ্যাজে ক্লিক করবা। সেভ অ্যাজে ক্লিক করার পর আমরা কি করব, আমাদের এমন একটা উইন্ডো আমাদের সামনে আসবে, আমরা মূলত ডেস্কটপে সেভ করব। অর্থাৎ এই যে যে অংশটুকু, এখানে যে কোনো একটা অবস্থানে তুমি সেভ করতে পারো। ওই ক্ষেত্রে তুমি যদি এক্ষেত্রে এই যে এখানে দেখো ডেস্কটপ আছে, তারপর ডাউনলোড আছে, ডকুমেন্টস, পিকচার, এখানে আরো নিচের দিকে আরো অনেকগুলো রয়েছে, ড্রাইভ রয়েছে, আমাদের হার্ড ডিস্ক ড্রাইভ, ওই ক্ষেত্রে হার্ড ডিস্ক ড্রাইভে বিভিন্ন হার্ড ডিস্ক ড্রাইভে তুমি সেভ করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে এই অবস্থানের মধ্যে তুমি যে কোনো অবস্থানে তুমি সেভ করতে পারো। তো ওই ক্ষেত্রে আমরা কি করবো, সেভ করবো। সেভ করার আরো একটি কাজ বলে রাখি তোমাদেরকে, যে দেখো এখান থেকে তুমি কিন্তু নামটি পরিবর্তন করতে পারো। এছাড়া এই যে দেখো সেভ অ্যাজ টাইপ, এখান থেকে তোমাদের বিভিন্ন ধরন রয়েছে, যদি আমরা দেখিয়ে থাকি তাহলে এই যে দেখো, এখানে দেখো সিএসএস, তারপরে এই যে জেপিজি, তারপর পিএনজি, তারপরে এসভিজি, এগুলো বিভিন্ন মোডে তুমি সেভ করে রাখতে পারো ফাইলটিকে। তারপরে কি করবো আমরা, অতঃপর সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে আমাদের ডকুমেন্টসটি সেভ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় কাজে যাই,
অর্থাৎ আমরা একটা ফাইলকে যদি আবার এক্সপোর্ট করি, এক্সপোর্টের মাধ্যমে যদি আমরা সেভ করতে চাই তাহলে কি করতে পারি আমরা একটু দেখো। হ্যাঁ, এই ক্ষেত্রে তোমরা কি করবা, ফাইল থেকে যাবা এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে যখন ক্লিক করবা এই যে দেখুন অ্যারো রয়েছে তাই না, অ্যারোতে ক্লিক করবা তখন এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ যাওয়া, এক্সপোর্ট অ্যাজে গেলে তোমাদের আবার এমন একটা পপ আসবে তোমাদের সামনে। এখান থেকে তুমি ডেস্কটপে যে দেখো যে ডকুমেন্ট সি দেখাচ্ছে, এর নিচে আরো অনেকগুলো ইয়া রয়েছে, আমাদের ড্রাইভ রয়েছে, ড্রাইভ গুলো তো তুমি করতে পারো শিক্ষার্থী বন্ধুরা। এখানেও এক্ষেত্রেও তোমরা এই যে দেখো এখানে সেভ করতে পারো। ওকে, ফাইল নেমটি এক্ষেত্রে পরিবর্তন করতে পারো। আবার যদি মনে করো যে না এখানে বিভিন্ন টাইপ রয়েছে, বিভিন্ন অন্য ধরনের আমি সেভ করবো, তাহলে ওই ক্ষেত্রে তুমি এই যে দেখো এখান থেকেও বিভিন্ন ধরন রয়েছে, পিএনজি করতে পারো, ফটোশপ পিএসডি। পিএসডি ফটোশপ মানে কি বলো তো দেখি? হ্যাঁ, যে কাজটি তুমি ইলাস্ট্রেটর দিয়ে করেছো ওই কাজটিকে তুমি কি করতে পারবা আবার ফটোশপ ফাইলে ওপেন করে করতে পারবা। ওই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, পিএইচডি মোডে, ফটোশপ পিএইচডি মোডে সেভ করতে পারো। এছাড়া যদি মনে করো যে না আমি একটু একটা ছবি আকারে করবো, একটা ছবি তৈরি করবো, ওই ক্ষেত্রে তুমি কি করতে পারো, জেপিইজি মোড করতে পারো। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা তোমরা, যে তুমি যদি ছবি করতে চাও তাহলে অবশ্যই যেন সেটা মানে বড় আকারের না হয়, ছোট আকারের হয়। মনে করো একটা ছবি তুমি একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি দিবা, তুমি ওই ক্ষেত্রে তোমাকে এটাকে কি করতে হবে, অবশ্যই তোমাকে ওই ক্ষেত্রে করতে হবে কি, ওটাকে A4 সাইজের একটা করে নাও, ঠিক আছে, এ জাতীয় করতে পারো, অর্থাৎ বিভিন্ন ফরম্যাটে তুমি এখানে সেভ করতে পারো। তার মানে কি শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা কি করব, এক্সপোর্ট করব, ফাইল ডকুমেন্টস এক্সপোর্ট। যখন আমি ফাইল ডকুমেন্ট এক্সপোর্ট করব তখনই কিন্তু আমাদের এটা সেভ হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে যাবে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? দলগত কাজে আমরা এসেছি, আমরা এখন দলগত কাজের দিকে যাব। তো দলগত কাজে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে অ্যাডোবি ফর ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে দেখো 20 ইঞ্চিস হাইট এবং 8 ইঞ্চিস ওয়াইড, অর্থাৎ 20 ইঞ্চি লম্বা এবং 8 ইঞ্চি দৈর্ঘ্যে পোস্তে, দৈর্ঘ্য 20 ইঞ্চি, পোস্ত 8 ইঞ্চি করে তোমাদের দলের নামে একটি ফাইল তৈরি করো। অর্থাৎ তোমাদের শ্রেণী কার্যক্রমে যখন এটা পরিচালিত হবে তখন হয়তো আমরা দলগত কাজে আমি তোমাদেরকে দেখাবো। তো তাছাড়াও তোমরা কি করবো, তোমরা যারা যে এখানে থেকে দেখো না কেন তোমরা একটা করে তোমার নিজেকে একটা গ্রুপ মনে করো, ঠিক আছে? তোমরা প্রত্যেকে একটা একটা গ্রুপ করে নিজের নামে তোমরা একটা ফাইল ক্রিয়েট করো। ফাইল ক্রিয়েট করে কি করবে, কম্পিউটার ডেস্কটপে সেভ করবা। সেভ করার ক্ষেত্রে সেভ যে করছো এটা অতপর তোমরা তোমাদের যে মোবাইলটি রয়েছে সেই মোবাইল দিয়ে একটা ছবি তুলবা, আমার কমেন্ট বক্সে জানাবে, আমি দেখে দেখবো, ঠিক আছে? আর বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, শ্রেণী মূল্যায়নে এসেছি আমরা। শ্রেণী মূল্যায়ন মানে ক্লাসের শেষের দিকে তোমরা জানো। তো দেখো আমরা এখানে কতগুলো প্রশ্ন সিলেক্ট করে রেখেছি। কম্পিউটার ব্যবহার করে ডিজাইন কাজ করার জন্য কোন প্রোগ্রামটি ব্যবহার করা হয়ে থাকে বলো তো? ডিজাইনের কাজ করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামটি আমরা ব্যবহার করে থাকি। 2 নম্বর, কম্পিউটার ব্যবহার করে ছবি সম্পাদনার কাজ করার জন্য কোন প্রোগ্রামটি ব্যবহার করে থাকি? ছবি সম্পাদনার জন্য আমরা মূলত ফটোশপ ব্যবহার করে থাকি। আর যদি আমরা বলে থাকি ডিজাইনের কাজ তাহলে আমরা ইলাস্ট্রেটর। ভালো করে মনে রাখবা, ডিজাইন করার জন্য, নকশা করার জন্য ইলাস্ট্রেটর এবং ছবির জন্য আমরা ফটোশপ। অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রোগ্রামটি মাপের একক কোনটি বলতো? মাপের একক 9 কোনটি? কিলোগ্রাম, সরি, অর্থাৎ কিলোগ্রামে আমরা এটা প্রকাশ করতে পারি না, আমরা ইঞ্চি, মিলিমিটার, পিক্সেলে আমরা করতে পারি। অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামটি কালার মোড কয়টি বলতো? কালার মোড হচ্ছে 2টি, একটা হচ্ছে CMYK আর একটা হচ্ছে কি বলতো RGB, তাই না? দেখো কালার মোড RGB, RGB অর্থ কি বলতো শিক্ষার্থী বন্ধুরা? RGB অর্থ হচ্ছে রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু। RGB শব্দের অর্থ হচ্ছে রেড গ্রিন ব্লু। ইলাস্ট্রেটরের নতুন ফাইল সংরক্ষণ পদ্ধতি 2টি, একটা হচ্ছে কি বলতো, তোমরা অবশ্যই পারবা, একটা হচ্ছে সেভ অ্যাজ, সেভ বা সেভ অ্যাজ, আর একটা হচ্ছে এক্সপোর্ট বা এক্সপোর্ট অ্যাজ। শিক্ষার্থী বন্ধুরা, 7 নম্বর প্রশ্ন দিকে যদি আমরা আসি, ইলাস্ট্রেটরের প্রধান কাজ কোনটি? দেখো ইলাস্ট্রেটরের প্রধান কাজ হচ্ছে অঙ্কনের কাজ করা, অর্থাৎ বিভিন্ন ডিজাইন করা, ছবি আঁকা, এই জাতীয় কাজ করা, তাই না? ভিডিও এডিটিং এর জন্য কিন্তু অনেক সফটওয়্যার রয়েছে। প্রেজেন্টেশনের জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকতে পারে। ভিডিও এডিটিং এর জন্য তোমার ফিল্মোরা ইউজ করতে পারো, ভিডিও পাওয়ার ডিরেক্টর ইউজ করতে পারো, বিভিন্ন ভিডিও এডিটর ইউজ করতে পারো, ছবি সম্পাদনের জন্য ফটোশপ করতে পারো, তাই না? দেখো, আর এটা মূলত ইলাস্ট্রেটরের জন্য অঙ্কনের কাজ করার জন্য। দেখো নিচের কোনটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের আইকন বলো তো শিক্ষার্থী বন্ধুরা? অ্যাডোবি ইলাস্ট্রেটরের আইকন কোনটি? হ্যাঁ, অবশ্যই বলতে পারবা, এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের আইকন। এটা কি? এটা হচ্ছে এক্সেল, এটা এক্সিস, এটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টস এর জন্য, তাই না? এগুলো মূলত হচ্ছে
গুলোর মধ্যে এটা হচ্ছে এআই বন্ধু অ্যাডোবি ইলাস্ট্রেটরের আইকনটা। শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু সামনের দিকে যাই। বাড়ির কাজ বর্তমান প্রকাশনা শিল্পে সম্পূর্ণভাবে গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহারের উপর নির্ভরশীল। তার মানে কি প্রকাশনা বলতে কাকে বোঝানো হচ্ছে? বিভিন্ন পেইন্টের কাজ করে যারা আর কি, বিভিন্ন লেখালেখি প্লাস ব্যানার ফেস্টুন বলো, হ্যান্ডবিল বলো, যাই বলো না কেন, এগুলো তৈরির জন্য যারা কাজ করে থাকে মূলত তারা হচ্ছে কি বলতো, তারা হচ্ছে প্রকাশনা শিল্পের কাজ। তো প্রকাশনা শিল্পের কাজের গ্রাফিক্স সফটওয়্যারের ব্যবহারের উপর নির্ভরশীল। উক্তিটির যৌক্তিকতা ব্যাখ্যা করো। এটা মূলত তোমাদের থাকবে বাড়ির কাজ, তোমরা আমার কমেন্ট বক্সে জানাবা। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা এত সময় ধরে আমার ক্লাসের সঙ্গে যুক্ত ছিলে, আসলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তো দেখো আর তারপরে আর একটু কথা বলে রাখি যে তোমরা কিন্তু অবশ্যই স্কুলে যাবা এবং স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে থাকবা। ঠিক আছে, কারণ হলো যে তোমরা জানো করোনা ভাইরাস নতুন একটি রূপ নিয়েছে, ওমিক্রন, তাই না? তো অবশ্যই আমরা চাই না যে আমরা আমাদের স্কুলটি আবার বন্ধ হয়ে যাক, আমাদের সোনার স্বপ্নের প্রতিষ্ঠানটি আবার বন্ধ হয়ে যাক। প্রিয় সোনামণি তোমরা যারা রয়েছে তোমাদের থেকে আমরা আবার একটু বিচ্ছিন্ন হয়ে যাই, তাই না? অবশ্যই তোমরা কিন্তু আহ থাকবা। কিভাবে থাকবা বলো তো? অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় থাকতে চেষ্টা করবা। ঠিক আছে, একটা কথা সেটা হলো যার যার ধর্ম অনুসারে ইবাদত করবো, আর আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রেখে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের প্রতি অনেক অনেক শুভকামনা রেখে আজকের অনলাইন কার্যক্রমটি এখানেই শেষ করছি। ভালো থেকো, আল্লাহ হাফিজ।